নমস্কার, করোনার আবহে বাংলায় টকশোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহে বাংলা আমরা রয়েছি, কিন্তু রাজনৈতিক উত্তাপ এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই উত্তাপে হয়তো করোনার যে ভাইরাস অনেকটাই রিসিড করবে, অর্থাৎ কমতে থাকবে। তার কারণ হচ্ছে যে বিক্ষোভ, মিছিল, অবরোধ, বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে, বিভিন্ন রকম বাঁকের মধ্যে দিয়ে এখন ভারতের রাজনীতি এগোচ্ছে। তার প্রভাব বাংলাতেও পড়েছে। তার কারণ বাংলায় 2021 সালে এক মহানির্বাচন, যাকে বলা যেতে পারে কোভিড পরবর্তী এক বড় ইভেন্ট হতে চলেছে, গণতন্ত্রের ইভেন্ট। সেই ইভেন্টে নিঃসন্দেহে রাজনৈতিক দল এবং ভোটাররাই হচ্ছে প্রধান কুশীলব। তাদেরকে নিয়ে প্রস্তুতি এবং দামামা বেজেছে। আজকে দুটি ঘটনা রয়েছে। একদিকে দেশে কৃষি বিল, যে বিতর্কিত কৃষি বিলকে কেন্দ্র করে দেশের একটা বৃহত্তম কৃষক সমাজ এখন এই মুহূর্তে বিক্ষুব্ধ। তাদের ডাকা ভারত বন্ধে বিভিন্ন রাজনৈতিক দল যে সমর্থন দিয়েছিল, তার একটা যেমন ছবি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে গতকাল উত্তরকন্যা অভিযানে ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্কের আবহ তৈরি হয়েছে, তাতে যে পোস্টমর্টেম হয়েছিল, সেই পোস্টমর্টেমের দাবি থেকে আরও বড় আকারে পোস্টমর্টেম এবং ভিডিওগ্রাফির যে দাবি করেছিলেন মৃতের পরিবার, ইতিমধ্যে রাজ্য সরকার মেনে নিয়েছে যে সেখানে ভিডিওগ্রাফি হবে এবং তলব করেছেন রাজ্যপাল, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে। সমস্ত বিষয়টাকে নিয়ে আজকে গোটা দিনভর উত্তরবঙ্গে বন্ধ রেখেছিল ভারতীয় জনতা পার্টি এবং শীর্ষস্থানীয় সমস্ত নেতৃত্ব। এই বিষয়টাকে নিয়ে আন্দোলনে তারা অবতীর্ণ হয়েছেন। মৃত্যু দুর্ভাগ্যজনক, এবং রাজনৈতিক কারণে যদি মৃত্যু হয় সেটা তো নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, এটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে দেশের কৃষক সমাজ আজ তাদের যে উপেক্ষা, সেই উপেক্ষার দাবি মানে নিরসনের জন্য তারা রাজপথে রয়েছেন। দুটো চিত্র, দুটোই রাজনৈতিক চিত্র। এই দুটো রাজনৈতিক চিত্রকে নিয়ে আজকের বিতর্ক একটু আমরা সামনের দিকে এগোবো, বিতর্ককে আর যতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রথমে দেখব হচ্ছে কৃষি বিল নিয়ে যে ভারত বন্ধ, তার প্রভাব এই মহানগরীতে কতটা পড়েছে তার একটা প্রতিবেদন। প্রথমে একটু চোখ রাখবো। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলি। কৃষকদের পাশে একাধিক বিরোধী রাজনৈতিক দল। স্পষ্টত বেশ চাপের মুখে কেন্দ্র। আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বন্ধের প্রভাব পড়ে কলকাতাতেও। কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ, চলে ব্যাডমিন্টন খেলা, কোথাও ট্রেন অবরোধ, কোথাও মিছিল, কোথাও মোদির কুশপুতুল দাহ। কলকাতার বিভিন্ন প্রান্তের এমনই বিভিন্ন ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরা। লেকটাউন সকাল 8টা। লেকটাউনে যশোর রোডে সকালেই রাস্তা অবরোধ করে সিপিএমের কর্মী সমর্থকেরা। কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলে দাহ করা হলো মোদির কুশপুতুল। উল্টোডাঙ্গা অফিস টাইমে হাতে গোনা বাস। ব্যস্ততম উল্টোডাঙ্গা মোড়ে এমন ছবি ধরা পড়ল মঙ্গলবার সকালে। বিপাকে যাত্রীরা। এয়ারপোর্ট 1 নম্বর গেট, সকাল 9:25। এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বামেদের। শুধু এয়ারপোর্ট 1 নম্বর গেটই নয়, একই ছবি এয়ারপোর্ট 2 নম্বর গেটের সামনে। রাস্তায় বসে বিক্ষোভ বাম সমর্থকদের। ঢাকুরিয়া 10টা। ঢাকুরিয়াতেও পথ অবরোধ বামেদের। জমায়েত থেকে একের পর এক কেন্দ্র বিরোধী স্লোগান সমর্থকদের। কর্পোরেট স্বার্থ রক্ষার্থেই এই স্টেপ নেওয়া হয়েছে। অতএব আমরা এই কৃষক আন্দোলনকে জোরালোভাবে সমর্থন করি। কৃষি বিল বাতিল ছাড়া অন্যথায় আর কোনো রকম আমাদের নেই। সারা দেশে এটা আমরা প্রচারে রেখেছি, সমর্থন জানিয়েছিলাম। আমার শাসন, এখানকার শাসন ক্ষমতায় যারা আছে তারাও সমর্থন জানিয়েছে এবং পাবলিককে আমরা অ্যাওয়ার করেছিলাম। তথাপি তো তারা চলছে, কিন্তু কৃষকের পাশে আছি, সেই জন্য আমরা এই ধর্মঘটের এই অবরোধটা করেছি। দমদম ক্যান্টনমেন্ট সকাল 10:05। বেলা বাড়তেই দমদম ক্যান্টনমেন্টে ট্রেন অবরোধ বামেদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। গন্তব্যে পৌঁছতে নাস্তানাবুদ নিত্যযাত্রীরা।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে 11:20। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর শ্রীনগর দুর্গানগর বাসস্ট্যান্ডের সামনে পথ অবরোধ করল বন্ধ সমর্থকেরা। দুদিকেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। এক্সপ্রেসওয়ের দু প্রান্তে মোদির কুশপুতুল দাহ করে বাম কংগ্রেস সমর্থকেরা। মৌলালি 11:30। কৃষকদের সমর্থনে মঙ্গলবারের বন্ধে পথে নামে কংগ্রেস। মৌলালি মোড়ে মোদির কুশপুতুল দাহ করা হয়। পথে বসে বিক্ষোভ চলে বেশ খানিকক্ষণ ধরে। রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। পেটের তাগিদে কাজে বেরোলেও এই বন্ধকে সমর্থন করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। দেখুন, এর থেকেও বড় সমস্যা কিন্তু আরো অনেক আছে, সেইটা বন্ধ করার জন্য আজকের বন্ধটা। এটা মানুষের সাথে সমর্থন করা উচিত, কিন্তু আমরা কারো চাকরগিরি করি কোনো মারোয়ারি ফার্মে, তাই বেরোতে বাধ্য, নাহলে মাইনে কেটে নেবে। ये धर्मघट सफल किया है, इसलिए हम जनसाधारण को धन्यवाद জানাতে हैं। যাদবপুর বিশ্ববিদ্যালয় বেলা 11:30। বিক্ষোভে সামিল পড়ুয়ারাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসএফআই এর বিক্ষোভ। রাস্তা অবরোধ করে খেলায় মাতেন পড়ুয়ারা। যেভাবে কেন্দ্রের সরকার কৃষকদের মারার জন্য যে বিল তৈরি করেছে এবং সেই বিলের জন্য আমরা দেখতে পাচ্ছি রাজপথে কৃষকরা যেভাবে লড়ে চলেছে, সেই কৃষকদের সংহতি জানিয়ে আমরাও কৃষকদের সঙ্গে রাজপথে আছি এবং এই বিল প্রত্যাহারের দাবি আমরাও রাখছি ছাত্রদের পক্ষ থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় দুপুর 12টা। যাদবপুরের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ এসএফআই পড়ুয়াদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। লেকটাউন ঘড়ির মোড় দুপুর 2টো। কৃষক আন্দোলনের সমর্থনে পথে নামে তৃণমূল। লেকটাউন ঘড়ির মোড়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন দমকল মন্ত্রী সুজিত বসু। এই বন্ধকে আমাদের দল নৈতিকভাবে সমর্থন করেছেন আমাদের দলের পক্ষ থেকে। আমরা মনে করি এই যে কৃষি বিলটা হয়েছে, এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি এই বিলটা সাধারণ কৃষকদের জন্য হয়নি, এটা কর্পোরেটে যারা ব্যবসায়ী আছে, কর্পোরেট যারা চালায়, তাদের স্বার্থে এই বিলটা হয়েছে। গরিব মানুষের কৃষকদের স্বার্থে এই বিলটা হয়নি। এই বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা সকাল থেকে এখানে লেকটাউন ঘড়ির মোড়ে শুরু হয়েছে। কৃষক আন্দোলনের সমর্থনে বন্ধে সাড়া পড়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। কলকাতার পাশাপাশি জেলাতেও বন্ধের সমর্থনে মিশ্র ছবি উঠে এসেছে সকাল থেকে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। যেহেতু এটি ভারত বন্ধ এবং এই কৃষক ভারতবর্ষের 65% মানুষ কৃষিকার্যের সাথে সরাসরিভাবে যুক্ত, অতএব এই ভারত বন্ধের যে প্রভাব এবং তার যে রাজনৈতিক অভিঘাত পশ্চিমবঙ্গে এসে পড়বে বলার অপেক্ষা রাখে না। বিতর্কই দিয়ে যাব, সেই বিতর্কের মধ্যে রাজ্যের পরিস্থিতি যখন উত্তরবঙ্গ আসবে, নিঃসন্দেহে সে বিষয়ে আজকের ইস্যু রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র। স্বাগত জানাচ্ছি। দীপ্তিমান সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, ভার্চুয়ালি রয়েছেন, উত্তরবঙ্গ থেকেই রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত, রাজ্য বিজেপি নেতা। স্বাগত জানাচ্ছি। সুমন রায়চৌধুরী আছেন, যিনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এবং ডাক্তার ফুয়াদ আলিম, তিনি যোগদান করেছেন আমাদের সঙ্গে, রাজ্য সিপিআইএম নেতা। আমি প্রত্যেককে স্বাগত জানিয়ে প্রথমে দীপ্তিমান সেনগুপ্তের কাছে আসব। কৃষি বিল যে পদ্ধতিতে সেই সময় লোকসভা এবং রাজ্যসভায় পাশ করানো হয়েছিল, সে নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। সেই বিতর্কর আঁচটা হয়তো করোনার আবহে অনেকটাই ঢাকা ছিল, কিন্তু এই পরিপ্রেক্ষিতে এখন কিন্তু আর বাগে আনা যাচ্ছে না, এবং তার আঁচ এসে পড়েছে কলকাতা এবং জেলাতে। বিশেষ করে বাম কংগ্রেসকে তাদের আজকে রাজপথে দেখা গেছে, কি বলবেন? বাম কংগ্রেস তৃণমূল মিলে পশ্চিমবাংলাতে জোট হওয়ার একটা সম্ভাবনা ছিলই। এবার এই জোটের ক্ষেত্রে তাদের একটা ছুতো লাগতো, অছিলা লাগতো। সেই অছিলাটা হচ্ছে এই আজকের এই ঘটনা, এই বন্ধ তাদের কাছাকাছি নিয়ে আসবে। কিন্তু আমার প্রশ্ন, যে যারা আজকে কৃষি বিল নিয়ে এই পথে যৌথভাবে আন্দোলনে নেমেছে, আমি তাদের কাছে শুধু দুটো প্রশ্ন রাখব। আমরা প্রত্যেকেই বাজারে গিয়ে আলু কিনে খাই। বিগত দিনে যখন আলুর ফোরেরা হিমঘরে আলু মজুত করে রেখে সেই আলুর দাম 50 টাকা কিলো বিক্রি করেছিলেন, তখন তাদের এই জোটটা কোথায় ছিল? সাধারণ মানুষের
প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিস, আমি সাধারণ আলু নিয়ে বলছি, কিন্তু সেই আলু যারা চাষি তারা কত পেয়েছিলেন? তারা পেয়েছিলেন 4 টাকা কেজি, কি তারও কম। তো আজকে এই যারা এটা করছেন, এটা অন্য কিচ্ছু নয়, আমি সংক্ষেপের মধ্যেই বলছি যে তাদের কাছাকাছি আসার যে একটা পদ্ধতি, কারণ আগামী দিনে এই 3টি দল বাম, কংগ্রেস এবং তৃণমূল একত্রিত হয়ে লড়াই করছেন, এটাই হচ্ছে বাস্তবতা। তারই একটা বলতে পারেন ট্রায়াল রান এটা আজকের এই বন্ধের মধ্য দিয়ে, তারা এর বেশি কিছু বলেন। ডাক্তার ফুয়াদ হালিম, হরিয়ানাতে তাহলে ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় নামা উচিত, যা কথা বলেছেন। চাষিরা 4 টাকা পাচ্ছে হরিয়ানাতে এবং ফোরেরা 50 টাকা বিক্রি করছে, ফলে ভারতীয় জনতা পার্টি সরকার ওখানে দায়ী। উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি দায়, বিহারে হচ্ছে ভারতীয় জনতা পার্টি দায়, আসামের ভারতীয় জনতা পার্টি দায়, ফলে গোটা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি দায়। তাই জন্য ওনার বক্তব্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টিকে এই বন্ধকে সমর্থন করা উচিত। এটা নির্লজ্জ দল। গোটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে কৃষি আইনের জন্য যা বিপদে আসতে চলেছে বা ভারতবর্ষের কৃষকদের উপরে, তার জন্য গোটা ভারতবর্ষের কৃষকরা পথে নেমেছে। সর্ববৃহৎ কৃষক আন্দোলন আজকে সংগঠিত হলো পৃথিবীব্যাপী, পৃথিবীতে নজির সৃষ্টি হলো। তার ব্যতিক্রমী রইল ভারতীয় জনতা পার্টি। সমস্ত হচ্ছে কৃষক সংগঠনগুলো সমর্থন করেছে, প্রায় সমস্ত হচ্ছে রাজনৈতিক দল এই বন্ধকে, হরতালকে সমর্থন করেছে। একমাত্র ব্যতিক্রমী ভারতীয় জনতা পার্টি। প্রশ্ন কি ছিল কৃষকদের ছিল, নির্লজ্জভাবে উত্তর দিল কেন্দ্রমন্ত্রী যে আমরা বহু লোকজনের সঙ্গে আলোচনা করেছি, তাই জন্য বিলটা প্রত্যাহার করার আগে সবার সঙ্গে আলোচনা আবার করতে হবে। কৃষকরা একটাই প্রশ্ন করলো, রাজ্যসভাতে আলোচনা করেছেন, লোকসভাতে আলোচনা করেছেন, কোনো সিলেক্ট কমিটিতে এই বিলটা পাঠানো হয়েছে? আপনি হচ্ছেন যে সাবজেক্ট কমিটিতে পাঠিয়েছেন বিলটাকে, আপনি রাজ্যসভাতে হচ্ছে এই বিলটাকে পাস করার জন্য কোনো হচ্ছে ভোট করেছেন? ভোটের সংখ্যা কি আছে? কজন হচ্ছে ভোট দিয়েছে এই বিলের পক্ষে রাজ্যসভা? ভারতীয় জনতা পার্টি একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না। নির্লজ্জ একটি দল, কৃষক বিরোধী দল, এবং হচ্ছে অধিকাংশ রাজ্যতে হচ্ছে ওদের শাসন আছে এবং ওদের শাসনে যে কথাটা বিজেপি প্রবক্তা বলেছে ওই জিনিসটা ঘটছে। আমি আসবো এবার অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনবো যে 3টে দল এই ইস্যুতে এক হয়েছে, এটা ভারতীয় জনতা পার্টির বক্তব্য। মৌখিক সমর্থন ছিল, সক্রিয় সমর্থন তৃণমূল কংগ্রেস করেনি এই ভারত বন্ধে। 3টে দল এক হয়েছে না, এটা আসলে ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া সাধারণ সমস্ত মানুষ এক হয়েছে এই অগণতান্ত্রিক কৃষি বিলের বিরুদ্ধে। এখানে বিজেপির যে প্রতিনিধি রয়েছেন, আমার মনে হয় উনি কৃষি বিলটাই ভালো করে পড়েননি। পড়লে যে তার ফার্স্ট ক্লজটা ছিল সেটাতেই রয়েছে এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। সেই অ্যাক্ট অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা থেকে তারা নতুন করে আলু, পেঁয়াজ, খাদ্যশস্য এবং ভোজ্য তেলকে বাদ দিয়ে দিয়েছেন, যার ফলে আগে যেটা ছিল মজুতদারির যে ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমাটা উঠে যাওয়ায় এখন যে কোনো মানুষ যত খুশি মজুতদারি করতে পারবে, অর্থাৎ কালোবাজারিকে প্রমোট করা যাবে। আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 40 টাকা কেজি আলু তা নয়, আজকে যদি আপনি উত্তরপ্রদেশে যান সেখানে 65 টাকা আলু কিনতে হচ্ছে, আজকে হরিয়ানায় গেলে 70 টাকা আলু কিনতে হচ্ছে। এই যে কদিন আগে পশ্চিমবাংলায় আলু না হয় বেশি উৎপন্ন হয়, পেঁয়াজ কদিন আগে আমরা 150 টাকা কেজি পর্যন্ত পেঁয়াজ কিনেছি, তখন মহারাষ্ট্রের কৃষকের ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছিল, 6 টাকা কেজি প্রতি সেই কৃষক দাম পাননি। অর্থাৎ এই মধ্যস্বত্বভোগী ফোরেরা তাদের এন্ট্রি পথটাকে আরও বেশি করে প্রশস্ত করে দেওয়ার জন্যই এই কৃষি বিলকে এখানে ইনকর্পোরেট করার পরিকল্পনা। এক, দ্বিতীয়ত হচ্ছে এই কৃষি বিলে আরও ভয়ঙ্কর যে কারণগুলো, দ্বিতীয়টা হচ্ছে দ্য ফার্মার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফেয়ার সার্ভিস বিল 2020, অর্থাৎ ঘুরিয়ে সেই ব্রিটিশের আমলের মতো সেই দাদন চুক্তিভিত্তিক চাষ বা চুক্তি চাষকে প্রমোট করার পরিকল্পনা রয়েছে এই বিলে। তৃতীয়ত হচ্ছে দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020, অর্থাৎ স্বামীনাথন কমিশনের যে সুপারিশ ছিল যে কৃষক তার ন্যূনতম মূল্য যে অ্যাসিওরেন্স, সরকার তার দায় ঝেড়ে ফেলছে, এবং তার সাথে সাথে কৃষককে যে বিদ্যুতে ভর্তুকি দিতে হতো, অন্যান্য ক্ষতিপূরণ, সরকার কোনো দায় নেবে না। একমাত্র আপনি জানেন এই সময় ভারতবর্ষের অর্থনীতি, এটা আমাদের তথ্য নয়, নীতি আয়োগের তথ্য বলছে ভারতবর্ষের অর্থনীতি গত 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ অবস্থা। অর্থনীতি 24 পয়েন্ট নিচে, জিডিপি একটা কোয়ার্টারে গ্রোথ নেমেছে। সেই জায়গায় দাঁড়িয়েও একটা মাত্র সেক্টর যারা মাথা উঁচু করে চলছিল সেটা দেশের এগ্রিকালচার সেক্টর, 3.5 গ্রোথ, সেই সেক্টরটাকে এখন মুনাফাখোর করছে ভারতীয় জনতা পার্টি। এত অনড় অবস্থান কেন গোটা দেশ জুড়ে যখন মানুষের এরকম বিক্ষোভ? আমি প্রথমেই বলেছিলাম লোকসভা রাজ্যসভাতে অনেকগুলো এরকম করোনার আবহে
অনেকগুলো বিল পাস হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে বিরোধীদের অবস্থান ছিল, কিন্তু এই যে কৃষি নির্ভর একটা দেশের বৃহৎ সংখ্যক মানুষ, কৃষক যখন এইভাবে রাজপথে ঠান্ডার মধ্যে গোটা দেশের সংহতি, এত অনর-অবস্থান কেন ভারতীয় জনতা পার্টির? সংখ্যার দম্ভ? দীপ্তিমান সেনগুপ্ত। আমি প্রশ্নটা শুনতে পারলাম না, একটু ইসের জন্য একটু কাইন্ডলি যদি রিপিট করেন। হ্যাঁ, এত কেন মানে অনর অবস্থান কেন নিয়েছে, কেন এর সাথে মানে শুনে এটাকে রিপিল করা যাচ্ছে না? প্রথম কথা হচ্ছে যে মধ্যস্বত্বভোগী কারা, এতে নতুন করে বলার কিছু নেই। মধ্যস্বত্বভোগীর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলে খুব আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যে মধ্যস্বত্বভোগীতে যার নাম ছিল, তার মধ্যে একজন ওই ফুয়াদ হালিমদের সঙ্গে আছেন, ফুয়াদ সাহেবের সঙ্গেই আছেন তারা, ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায়, তিনি আলু কেলেঙ্কারির লোক। তো ওনারা সেই বিষয়গুলোর সঙ্গে খুব ভালোভাবে যুক্ত, আমি একদম নাম উল্লেখ করে বলছি, তিনি অভিযুক্ত এবং তার বিরুদ্ধে মামলাও চলছে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যাদের দল মধ্যস্বত্বভোগী দিয়ে অলঙ্কৃত করেন, বলা হয় ভারতবর্ষের চিনি লবির যিনি মাস্টারমাইন্ড, তার নাম শারদ পাওয়ার। তো বিষয়টা হচ্ছে ওখানে গান্না চাষিরা হচ্ছেন। আপনাদের কাছে খুব সহজ প্রশ্ন করছি, শুধুমাত্র ৭৭ সালে ক্ষমতায় আসার পরে জমি, অন্যের জমি লুট করে, আমি বলছি লুট করে সাধারণ মানুষকে দেওয়ার পরে কৃষকদের জন্য এমন একটি কাজ করেছেন, যেই কাজটি দ্বারা কৃষকের উন্নতি, বাস্তবিক অর্থে উন্নতি হয়েছে। আপনি কি জানেন যে, আমি ফুয়াদ সাহেবকে প্রশ্ন করছি, সারা ভারতবর্ষে কৃষিতে বেকারত্ব বেড়েছে সবচেয়ে বেশি পশ্চিম বাংলাতে। এক মিনিট শোনার চেষ্টা করুন ফুয়াদ সাহেব, কথা না বলে এবার একটু শুনুন না। বেশ, আমি দুজনের কাছে বক্তব্য শুনেছি, দুজনের বক্তব্য যেহেতু শুনেছি, আমি একটু আসবো কংগ্রেসের যিনি রয়েছেন মুখপাত্র সুমন রায়চৌধুরী, তার কাছে। সুমন, আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলা এবং সারা ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ আজকে যারা বন্ধে পার্টিসিপেট করলেন, এই বন্ধকে সমর্থন করলেন, আপনাদের মাধ্যমে তাদের আমরা অভিনন্দন জানাই। আজকের এই বন্ধ, আজকের এই কৃষি বিলের বিরুদ্ধে যে সারা ভারতবর্ষে যে বন্ধ হয়েছে, খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে যেসব রাজনৈতিক দল পথে নেমেছেন, তাদের প্রত্যেককে আমাদের অভিনন্দন। একটাই কথা, একটা একনায়ক যখন প্রশাসন চালায়, তখন সব লেজিসলেশন এবং আইনি পাস হয়ে যায় রাতের অন্ধকারে। সেটা আমরা নোটবন্দির সময় থেকে শুরু করে আজকে কৃষি বিল পাস হওয়া অবধি একই চিত্র ভারতবর্ষে দেখে যাচ্ছি। একটা একনায়কতন্ত্র চলছে, একটা অ্যান্টি পিপল গভর্নমেন্ট চলছে, আ গভর্নমেন্ট হুইচ ইজ ফাইটিং ইটস ওন পিপল। এর চেয়ে লজ্জাজনক ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। একটা সরকার, আরে কংগ্রেসের বিচার করার বুদ্ধি, কংগ্রেসকে বিচার করার বুদ্ধি এবং জ্ঞান আপনার নেই, কংগ্রেসকে নিয়ে আলোচনা আপনারা করবেন না। একটা একনায়কের অধীনে আপনারা দল করছেন, প্রশাসন চালাচ্ছেন, একটা অগণতান্ত্রিক সরকার চলছে ভারতবর্ষে, যারা বিভিন্ন ধরনের আইন। আপনি যখন কথা বলেছেন, আমি এক লাইন কথাও বলিনি, এরপরে কিন্তু আপনাকে আমি অন এয়ার বলছি আর একটাও কথা বলতে দেব না। আমি অন এয়ার বলছি, এরপরে ইন্টারাপ্ট করলে একটাও কথা বলতে দেব না। ডাক্তার হালিম, এক সেকেন্ড, ডাক্তার হালিম আপনি বলুন, সরকার এরকম একটা অনর অবস্থান নিয়ে রেখেছে কেন বলে আপনি মনে করেন? যেটা হচ্ছে আপনি প্রশ্ন করছেন সুজিত দা স্পষ্টভাবে, সেটা দাঁড়ালো যে আমাদের এখানে যে কৃষি বিল আছে, এক হচ্ছে একটা আমাদের গণতান্ত্রিক রীতিনীতি আছে, আমাদের হচ্ছে পার্লামেন্টারি প্রসেস আছে, সেই পার্লামেন্টারি প্রসেসকে উল্লঙ্ঘন করেছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে। উনি হচ্ছেন যেইভাবে একটা আইন প্রণয়ন করা হয়, সে প্রণয়ন করার পদ্ধতিটাকে হচ্ছে ব্যাকডোর থেকে উনি হচ্ছে আইনটাকে পুশ থ্রু করেছেন। দুটো কারণে, যেটা কোভিড পরিস্থিতির মধ্যে উনি একটা অধিবেশন ডেকেছেন, সেই অধিবেশনকে 7 দিন উনি ট্রাঙ্কেট করেছেন, বাদ দিয়েছেন। এই অধিবেশনের মধ্যে ভারতবর্ষের সব থেকে তীব্র সংকট কোভিড আলোচিত হয়নি, সেখানে দাঁড়িয়ে হচ্ছে উনি অর্ডিন্যান্সকে হচ্ছে আইনে রূপান্তরিত করেছেন।
সাধারণত আমাদের আইনগুলো হচ্ছে সিলেক্ট কমিটিতে যায়, সিলেক্ট কমিটিতে হচ্ছে গভীর আলোচনা হয়। দ্বিতীয় হচ্ছে এই আইনের মধ্যে যখন একজন সাংসদ বলছেন, এক গোষ্ঠী সাংসদ বলছে ডিভিশন হওয়া উচিত, স্পিকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টারের দায়িত্ব যে রাজ্যসভাতে এই আইনটাকে হচ্ছে একেবারে ডিভিশন করে ভোট করে পারিত করা। উনি হচ্ছে ডিভিশন করাননি। আমি বলছি একেবারে পার্লামেন্টারি রীতিনীতি উল্লঙ্ঘন করেছেন নরেন্দ্র মোদী। তাই জন্য সুপ্রিম কোর্টে এই বিলের হচ্ছে প্রক্রিয়াটা কিন্তু অধীনে রয়েছে। সুপ্রিম কোর্টে এর অবজেকশন গেছে, যেভাবে মোদী হচ্ছে এই বিলটাকে পারিত করেছে। এটা ভাবতে হবে তার কার স্বার্থে করছে, এত তাড়াহুড়ো কিসের এই বিলটাকে পারিত করার জন্যে। এবং আমি একটা মানে ছোট্ট পয়েন্ট বলছি, তৃণমূল কংগ্রেসে উল্লাস করে লাভ নেই। এই একই হচ্ছে পুঁজিকে প্রবেশ করার অনুমতি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় 6 বছর আগে পালিত করেছে। আমরা পশ্চিমবাংলার মাটিতে বিরোধিতা করেছি। ভারতীয় জনতা পার্টি যে ওই বিলটা যেটা তৃণমূল পালিত করেছে পশ্চিমবাংলা, তার সম্বন্ধে নীরব আছে, তাদের বক্তব্য নেই। বক্তব্য কি অরূপ চক্রবর্তী? না, ফুয়াদ হালিমের মুশকিল হচ্ছে ডক্টর ফুয়াদ হালিম এত ভাবের ঘরে চুরি করেন, উনি ভুলে যান যে ওনারা আজকে কৃষকের পক্ষে আন্দোলন করছেন। এই ফুয়াদ হালিমই 2006 সালে দাঁড়িয়ে তার দলের নেতৃত্ব বলেছিলেন চাষির বেটা কি চিরকাল চাষা থাকবে নাকি, চাষির বেটার জমিতে সেখানে শিল্পায়ন করতে হবে, উর্বর কৃষি জমিতে। ওনাদের রোল আসলে সিপিএম এই কারণেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি সেই প্রসঙ্গে আসছি না, আমি বিজেপির যে প্রতিনিধি, ফুয়াদা আমি আপনার বলায় ইন্টারাপ্ট করিনি, ফুয়াদা এটা প্লিজ আমি বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন আমি তাকে একটা ছোট্ট তথ্য তুলে দিই। আমাদের দেশে প্রতি 12 মিনিট 37 সেকেন্ডে একজন করে কৃষক আত্মহত্যা করেন। নরেন্দ্র মোদীর সুশাসনের সরকার 6.5 বছর তার রাজত্বকালে গত ফিনান্সিয়াল ইয়ারে 17,281 জন কৃষক তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আজকে কেন কৃষকরা রাস্তায় নেমেছেন এটা বুঝতে হবে। সারা দেশের মানুষ এই আন্দোলনকে কেন সমর্থন করছেন? আমাদের যারা অন্নদাতা তারা দিনের পর দিন আত্মহত্যা করবে ফসলের দাম না পেয়ে। আর নিশ্চিতভাবে ফোরে রাজ তো ছিলই, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে ফোরে রাজ ছিল, কিন্তু ছোট ফোরেদের হাত থেকে রাজটা সরিয়ে কর্পোরেট ফোরেদের হাতে তুলে দেওয়ার যে এদের প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডাটা আজকে কৃষকদের সামনে, দেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। যারা এখানে কর্মসূচি করছে আর নয়, আমি বলে দিচ্ছি, ওরা কর্মসূচি করছে আর নয় অন্যায়। আমার মনে হয় বিজেপির কর্মসূচির নাম বদলে আর নয় বিক্রয় করা উচিত, কারণ রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে শুরু করে আজকে কৃষি ক্ষেত্র গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। তাই কর্মসূচিটার নাম বদলে দিক, আর নয় বিক্রয়। ছোট ছোট যারা মানে ফোরে ছিল, বিজেপি প্রায় এই কথাটা রাজ্যের ক্ষেত্রে এটা ভীষণ সর্বত্র কর্পোরেট ফোরেদের আমদানি করতে চাইছে বিজেপি, এবং তার জন্যই এই কৃষি বিল ঘুরিয়ে চুক্তি চাষ নীলকর সাহেবদের নতুন রূপে আমদানি করতে চাইছে। আমরা একটা বন্ধের রূপ আমরা দেখেছি, এটা গোটা ভারতবর্ষের একটা বন্ধের চেহারা, বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে। উত্তরবঙ্গে বন্ধ হয়েছিল ভারতীয় জনতা পার্টির ডাকে, সেখানেও কতটা প্রভাব পড়েছে এবং হচ্ছে বিভিন্ন রাজনৈতিক এখন এখানে আন্দোলন সংগঠিত হচ্ছে। একটা মৃত্যু ঘটনা এবং হচ্ছে আন্দোলন, গণ আন্দোলনে গুলি, এই প্রশ্নটা কিভাবে এলো, গুলিটা কার, কি কারণে? বিতর্ক কিন্তু থেমে থাকছে না, ক্রমশ বিতর্ক সামনের দিকে যাচ্ছে। এই বিতর্কের পরবর্তী অধ্যায়ে সেই বিষয়টাকে আনবো, সঙ্গে থাকুন।